অনেক সময় দেখা যায় আমাদের অনেক বন্ধু বান্ধবের কাছে টাকা ধার দিলে সেই টাকাটা পাওয়া যায় না। সো ওইটাকে ব্যবসায়ীর ভাষায় বলা হয় কুরিন। মানে ব্যবসায়ীর যে দেনাগুলো আমরা পাবো না, বা আমরা যখন বাকিতে আমাদের পণ্যগুলো বিক্রি করে থাকি, সো ওই বিক্রয়ের অর্থ যদি আমরা না পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওইটাকে কি বলে, ব্যাড ডেপ্ট বা কুরিন। সো এই কুরিনটা ব্যবসায়ের জন্য খরচ। কেমন, আমরা যখন একটা পণ্য বিক্রয় করলাম, এখন বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে, আয় হয়েছে। এখন এই আয়টা আমরা কিন্তু এখনো পাই নাই। আমরা কি এটা আয় পাবো, মানে যেটা এখনো আদায় করা হয় নাই, অনাদায়ী আয়। সো এই আয়টা আমরা পাবো, এবং এই আয়টা যতক্ষণ পর্যন্ত আমরা পাওয়ার সম্ভাবনা আছে, এই আয়, এই বাকিতে যে পণ্য বিক্রি করছি, এটা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য সম্পদ হবে। এখন আমরা অনেক সময় দেখা যায় যে যে আমাদের যে দেনাদারগুলো থাকে, এই দেনাদারের দেউলিয়া হওয়ার কারণে এবং মৃত্যুর কারণে, অথবা ব্যবসায়ীর সাথে এদের যোগাযোগ একদম নিশ্চিহ্ন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের এই সম্পদ বা যে বাকি টাকা, এই টাকাটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো এই যে আমাদের সম্পদটা কমে গেল, এখন আমাদের যে আমরা মনে করছিলাম কি, আমরা যখন বাকিতে বিক্রি করছিলাম তখন আমাদের দেনাদার নামক একটা সম্পদ ছিল। এখন যখন আমরা এই টাকাটা পাবো না বলে একদম নিশ্চিত হয়ে গেছি, তখন এই যে আমাদের সম্পদ, এই সম্পদটা কমে গেল, ফলে আমাদের কি হলো, খরচ হয়ে গেল। এখন এই যে ব্যাড ডেট, এটা কি হয়ে গেল, এটা আমাদের খরচ হিসেবে চলে গেল। মানে আমরা যেই আয়টা করছি, অথবা আমাদের যেই পাওনাটা আছে, অথবা যে আমাদের দেনাদারগুলো আছে, ওইগুলো আমরা যখন নিশ্চিতভাবে একদম শিওর হয়ে যায় যে এই পাওনাগুলো আমরা আর কখনো পাবো না, সো ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে বলবো হলো কুরিন। এখন এই কুরিনকে আমরা কিভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করবো? সো এই কুরিন হলো, আমরা কি বলছি, এটা খরচ, মানে এই সম্পদটা আমাদের কাছে কমে গেছে, ফলে এটা আমরা খরচ হিসেবে একটা নাম দিয়েছি, যেটা আমরা পণ্য ক্রয় করার পর ওটা বিক্রয় করছি কিন্তু টাকাটা পাই নাই, ফলে আমাদের এটা এক প্রকার খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। তো এখন যদি কুরিন বৃদ্ধি পাই তাহলে কি হবে? এখন আমরা যখন একটা খরচ বৃদ্ধি পাই, একটা খরচ বৃদ্ধি পাইলে, এটা আমাদের যে 3 ম্যাজিক্যাল লাইন আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে খরচ যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা কুরিন হিসাবে কি করব, কুরিন হিসাবকে ডেবিট করব। সো এখন আমাদের তো কুরিন, ধরেন আমরা কুরিন ধরলাম, এই জন্য কুরিন বেড়ে গেল, ফলে আমাদের খরচ বেড়ে গেল, এই জন্য আমরা কি করলাম, ডেবিট করলাম। কিন্তু এখন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা যদি একটা পক্ষকে ডেবিট করি, আরেকটা পক্ষকে কি করা লাগবে, ক্রেডিট করা লাগবে। সো এখন আমরা কি ক্রেডিট করব? এখন আমরা একটু ডিপে যাই। যখন আমরা একটা কুরিনকে ধার্য করা হয়, বা আমরা ধরে নিই যে এই দেনাদারটা আমাদেরকে আর কখনো টাকা দিবে না, সো ওই যে দেনাদার যে টাকা দিবে না, তখন আমাদের কি হয়ে যায়, ওই দেনাদারটা কমে যায়। তো দেনাদার আমাদের জন্য কি, দেনাদার আমাদের জন্য কিন্তু অ্যাসেট বা সম্পদ। এই সম্পদটা আমাদের কাছ থেকে কি হয়ে গেল, কমে গেল, মানে আমরা এখন এই সম্পদটা কখনোই পাবো না। সো এই যে সম্পদ কমে গেল, সম্পদ কমে যাওয়ার ফলে আমাদের কি হয়, প্রাপ্য হিসাব, মানে এই দেনাদারটাকে আসলে কি, আমরা প্রাপ্য হিসাব, যেই হিসাবটা আমরা পাবো বা যেই টাকাটা আমরা ভবিষ্যতে পেতে পারি, সো এই প্রাপ্য হিসাব আমাদের কমে গেল। প্রাপ্য হিসাব আমাদের জন্য কি, সম্পদ। সো সম্পদ যখন কমে যায়, তখন ওই সম্পদটা কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। সো এখন আমরা লিখতে পারি এখানে প্রাপ্য হিসাব, বা আমরা এখানে দেনাদার হিসাবও ক্রেডিট করতে পারি। সো এটা হলো আমাদের যে কুরিন, এই কুরিনের জাবেদা, এবং এটাকে হিসাবের বইতে লিপিবদ্ধকরণের একটা উপায়। এখন এই কুরিন যে বৃদ্ধি পেল, এখন এই কুরিন কিন্তু কমানোর জন্য ব্যবসায়ী একটা স্টেপ নেওয়া হয়। সো ওই স্টেপটা কি, আমাদের এই কুরিনকে কমানোর জন্য কুরিন সঞ্চিতি নামক একটা সঞ্চয় করা হয়। সো ওই সঞ্চয়টা কি কারণে করা হয়, যখন আমরা দেখতে পাই যে আমাদের ব্যবসা থেকে আমরা বাকিতে অনেক পণ্য বিক্রি করে ফেলছি, এখন আমরা ধাপে ধাপে ধরেন 1 লক্ষ টাকার পণ্য অলরেডি বাকিতে বিক্রি করে ফেলছি। এখন আমরা অনেক সময় দেখা যায় যে মুদির দোকানে অনেকেরা, মানে ব্যাচেলার বেশি, এভাবে দেখা যায় যে ব্যাচেলার যে ফ্ল্যাটগুলো থাকে, সো বা ম্যাচ যেগুলো থাকে, এগুলো অনেকেই চলে যায়, টাকা না দিয়েই চলে যায়। সো এখন আমরা যদি মুদির দোকানের হিসাব করি, আমরা 1 লক্ষ টাকার কি করলাম, বাকিতে বিক্রয় করলাম। এখন 1 লক্ষ টাকার বাকিতে বিক্রয়ের ফলে আমাদের যে দেনাদার, এই দেনাদার কিন্তু অলমোস্ট 1 লক্ষ টাকায়, মানে 1 লক্ষ টাকা যে বাকিতে বিক্রি করলাম, এটা আমাদের জন্য সম্পদ। কিন্তু আমরা এই সম্পদটা নাও পেতে পারি, মানে এখানে যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা পুরোটা আমরা পাবো না, এটা আপনাকে একটা সম্ভাবনা বা ধরে নিতে হবে। কেন, অনেক অনেক সময় যে আমাদের যে আমরা যার কাছে টাকা পাই, সে দেউলিয়া হয়ে যেতে পারে, বা তার জেল হয়ে যেতে পারে, বা সে মরে যেতে পারে, অথবা সে ধরেন কোথাও চলে গেছে, আমাদের সাথে ওর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ধরেন আমরা এখানে 10,000 টাকার পণ্য একটা এস্টিমেটেড একটা ধরে নিলাম যে আমরা এই 10,000 টাকার টা কখনো পাবো না। এটা কিন্তু আমরা ধরে নিলাম যে আমরা এই 10,000 টাকাটা পাবো না, কারণ ওই যে দেনাদার, ও ধরেন অন্যত্র চলে গেছে, বা এখানে থাকতো ভাড়া বাসায়, এখন আমাদের কাছ থেকে বাকি খেয়েছে অনেকদিন ধরে, তো পরিচিত আছে, এই জন্য বাকি দিলাম, কিন্তু ও কি করছে, এইখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে গেছে। এখন আমরা যে অন্য জায়গায় চলে গেছে, আমরা কি ধরে নিব, এটা কুরিন ধরে নিব। সো এই কুরিনকে কমানোর জন্য, বা ব্যবসায়ের যে প্রফিট, ওইটাকে ঠিক রাখার জন্য একটা সঞ্চিতি করা হয় বা সঞ্চয় করা হয়। মানে বছর শেষে যে লাভগুলো হয়, ওইখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এখান থেকে যে কুরিন সঞ্চিতি নামে একটা অ্যামাউন্ট জমা রাখা হয়। সো এই কুরিন সঞ্চিতি কেন রাখা হয়, ওই যে আমাদের প্রফিট, মানে একদম প্রফিটটাকে কমতে নেওয়ার জন্য, বা আমাদের ক্ষতিটাকে ম্যানেজ করার জন্য, এই কুরিন সঞ্চিতিটা, ধরেন আমরা 10,000 টাকা চলে গেছে, এই জন্য আমরা এস্টিমেটেড 10,000 টাকাটা ধরে রাখছি। সো এই 10,000 টাকাটা হলো কুরিন সঞ্চিতি। এখন অনেক সময় দেখা যায় যে আমরা এই যে 10,000 টাকা না দিয়ে একদিন চলে গেল, দেখা গেল 6 মাস বা 1 বছর পর এসে মানে টাকাটা দিয়ে গেল। সো অনেক সময় এটা হয়ে থাকে, তখন আমাদের এই কুরিন সঞ্চিতিটা কমানো যাবে আর কি।